আজকের আলোচনা অনুগল্পের গুরুত্ব বাড়ছে কেন। এই অনুগল্পের গুরুত্ব বাড়ছে কেন এই পর্বের সঞ্চালনা যিনি সূত্রধর হিসেবে এই পর্বকে এগিয়ে নিয়ে যাবেন সৈয়দ হাসমত জালাল। যাই হোক, আমরা যার অভাব অনুভব করছিলাম অন্তত আমি প্রথম থেকে, সেটা রামকুমার মুখোপাধ্যায়, তার কথা শুনবো বলে যাক শেষ পর্যন্ত তিনি এসেছেন। আমি রামকুমার মুখোপাধ্যায়কে ডাকছি বলার জন্য। সুকান্ত গঙ্গোপাধ্যায়, বিশ্বজিৎ পান্ডা এরা মিলে এই যে একটি দুদিনে আলোচনা সভার আয়োজন করেছেন এবং পাঠেরও ব্যবস্থা করেছেন, এই জন্য অভিনন্দন জানাচ্ছি। ভালো গল্প নিয়ে এরকম একটা আলোচনা সৈয়দ হাসমত জালাল আজকে পরিচালনা করছেন, সেটাও খুব গুরুত্বপূর্ণ। আমি প্রথমে একটা কথা বলবো, অনুগল্প নিয়ে যখন আলোচনা সভা, বক্তব্যটা অনুর মতো হওয়া উচিত, ছোট হওয়া উচিত। কারণ বিষয়টাই যদি ছোট হয় তাহলে এটাই ছোট, এটাও তো ছোট হওয়া দরকার। আমি সেভাবে ছোটোভাবেই বলবো। দেখুন, আমি বিশ্বাস করি যে যা তৈরি হয় প্রয়োজনের জন্যে, হঠাৎ করে কিছু হয় না। ধরুন এক সময় আমি আবিষ্কার একটু একটু পড়াশোনা করছিলাম যে এই যে লং স্কার্টগুলো মেয়েরা পরতো ইউরোপে, তো এই লং স্কার্টগুলো হঠাৎ কোন দিন থেকে ছোট হলো। তো ছোট হলো এটা দেখছি, আপনার অত কাপড় আগে তো লুটিয়ে লুটিয়ে যেত, আর ওখানে ধুলোটা কম হয় যেহেতু, ওকে আমাদের মতো দেশ নয়, ওখানে ধুলোটা কম হয়, সেজন্য লোটাই ঠিক আছে। আর অধিকাংশ ক্ষেত্রে মার্বেল বা এইসবের উপর দিয়ে, আমাদের দেশে তো ওটা সম্ভব না। কিন্তু ছোটো হলো কখন? এই ছোটোটা হলো যখন একটা রানিং হর্স, মানে বাইসাইকেল যখন প্রথম আবিষ্কার হচ্ছে তখন সেটার নাম দেওয়া হয়েছিল রানিং হর্স। তখন তো বাইসাইকেল নাম হয়নি। তো যখন তৈরি হলো তখন দেখা গেলো চেনটা যে ওটা গার্ড দেওয়া যায় এটাই তখন আসেনি, তার ফলে চেনে ওটা জড়িয়ে যাচ্ছিল কাপড়টা। তখন এই কাপড়টাকে ছোট করতে লাগলো, যে যাতে কাপড়েরটা না জড়িয়ে যায়, ছোট করতে যেয়ে ওই স্কার্টগুলো তৈরি হলো, ওই ওপরের দিকে উঠে পরে একটা ফ্যাশন হয়ে গেল। কাজে পরে হয়তো খুঁজতে গেলে দেখা এইরকম প্রত্যেকটা সাহিত্য আসলে কোনো প্রয়োজনে, বিশেষ কোনো পরিস্থিতিতে আমার ধারণা এভাবেই, এই যে অনুগল্পর ব্যাপারটা এটাও এভাবে এসেছে। আর এখানে যদি একটা জিনিস বলেন যে ছিল, ফর্ম ছিল না কে বলছে? সাহিত্যে একটা জিনিস আসল তো সাহিত্য সংস্কৃতি, সব দিকে শিল্পকলা, সবটা মিলেই তো একটা জগৎ। এখন ভেঙে ফেলেছি। এখন রামমোহন রায়কে বলছে যে আপনাকে বলছে মারবে, আপনি সতীদাহ প্রথা পালন করতে, বলছে আমাকে কে মারবে, আমি একা একটা পাঁটা খাই। এখন একা একটা পাঁটা খাওয়ার পেটে আমাদের চলে গেছে, কাজেই তার ফলে পেট ছোট হয়ে গেছে। রামমোহনের থেকে পেট ছোট হয়ে গেছে, সেরকম সমাজ আন্দোলনও ছোট হয়ে গেছে, সবই ছোট ছোট হয়ে গেছে, গল্পও ছোট হয়ে গেছে আর কি। তো এই জায়গা থেকে যেটা আমার যেটা মনে হয়েছিল, ছিল তো মিনিয়েচার পেন্টিংগুলো কোথায় ছিল, বিশেষ করে মোগল মিনিয়েচার পেন্টিং, সেই যে ছবি, এবং সেটা তো শুধু আকারে ছোট নয়। ব্যাপারটা ভাবলে একটু মুশকিল হয়ে যায় যে শাড়ি কেটে তো রুমাল বানায় না, রুমাল একটা জিনিস, শাড়ি একটা জিনিস, দুটো আলাদা জিনিস। ঠিক সেই রকমই ওই যখন একটা শিল্প ফর্ম তৈরি হয়, মোগল মিনিয়েচার পেন্টিংয়ের ভেতরের কাজগুলো দেখলে বোঝা যায় যে কোন সূক্ষ্মতায় নিয়ে যেয়ে ওরা এই কাজগুলো করেছে। এই যে মিনিয়েচার পেন্টিংয়ের একটা ধারণা ছিল, কে বলছে? কবিতাতেই তো ছিল। পেট্রিয়াচ কোথায়? ইটালিতে, ত্রয়োদশ শতাব্দীতে তিনি তো সনেট লিখছেন। তারপরে পরেই শেক্সপিয়ার আসছেন, দুটো আলাদা, একটু সনেটের গড়নটা একটু বদলে যাচ্ছে। ইটালিয়ান সনেট এবং শেক্সপিয়ারিয়ান সনেটের মধ্যে যে তফাৎটা একটা হচ্ছে। কাজেই তারা তো 14 লাইনে এটা লিখতে চেষ্টা করছেন 13th সেঞ্চুরিতে। কাজে এই ধারণাটা একটা শিল্প রূপ হিসেবেই সেটা এসেছিল। এবং পরবর্তী সময়ে সুনীল গঙ্গোপাধ্যায় একাধিক বক্তৃতাতে বারবার বলেছেন যে এটা কোনো দিন আমাদের স্বাধীনতা হয়ে যাচ্ছে, ওই 14-র মধ্যে লিখবে, কী করে লিখবো, এটা সম্ভব নয়। ওটা একটা যেটা উনি বলতেন যে আর্টিফিশিয়াল ফর্ম। কিন্তু এই আর্টিফিশিয়াল ফর্ম তো আমাদের দেশে, যদি আর্টিফিশিয়ালই বলি, নিশ্চয়ই বাইরে থেকে এসছে। মধুসূদন যখন 1867, 66 এই সময় মধুসূদন যখন সেইটা বাংলা সাহিত্যে সেই সনেটগুলো তো প্রয়োগ করছেন, তখন তো সেই সনেটগুলো পাঠক তো গ্রহণ করছে।
সেই যে গ্রহণ তো করছেন, মূলত বোধহয় ফ্রান্সে যে বোধহয় অধিকাংশ লেখাগুলো সনেটগুলো লিখেছিলেন, এই যে মধুসূদন লিখছে ভারতচন্দ্র রায়ের ওপর, সে অসাধারণ সনেট, মানে ভারতচন্দ্র সম্বন্ধে। কাজী এই 14 লাইনের এবং তার ছন্দটাকে ধরে রেখে তো কাজটা করতে পারছেন। কোনভাবে যে পারা না পারা, তো রাজনৈতিক সভা যখন হয় এতগুলো মঞ্চে এত বক্তৃতা দিতে হয়, এত কিছু বলতে হয়, মানে একটা ভোট মানে প্রায় একজন 100-150 সভা করেন, এত বক্তৃতা দিতে হয়। কিন্তু রামমোহন রায় যখন সতীদাহ বিরোধী যে লেখাটা লিখেছিলেন সেটা শব্দ সংখ্যা কত ছিল? বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ সমর্থনে সে কত বড় ছিল? স্বামী বিবেকানন্দ শিকাগো অ্যাড্রেসটা কত শব্দ ছিল? 800 শব্দ। ক্রাইসিস ইন সিভিলাইজেশন কত শব্দ? 800 থেকে 1000 শব্দ। কাজে পৃথিবীর যে আমাদের যে বিখ্যাত বক্তৃতাগুলো তার অধিকাংশ 800 থেকে 1000 শব্দ। কাজে এই ফর্মটা আমাদের ছিল। এখন ফর্মগুলো প্রত্যেকটাই এটা ছাড়া ওটা, ওটা ছাড়া ওটা, সেটাই তা নয়। একটা সময় ফর্ম থাকবে, আমি একটা ফর্ম আবিষ্কৃত হয়েছে, আমি সেটাই চেষ্টা করব নিজেকে ব্যবহার করতে, সেটা প্রয়োগ করতে। যে যতটা ব্যবহার করতে পারবেন, সবাই যে পারবেন তা নয়, কিন্তু যার সঙ্গে ওই টেম্পারামেন্টে মিলে যাবে তিনি এটা করবেন। এবং এই করার প্রশ্নটা হচ্ছে কিন্তু ছোট আর বড় আকারের দিক থেকে শুধু নয়, এটা তো প্রকারেরও তফাৎ আছে। মানে এটা কি বলবে, কেমন করে বলবে, সেটাও কিন্তু ফর্মটার সঙ্গে জড়িত। একটা উপন্যাস যেভাবে কথা বলে, একটা গল্প সেভাবে কথা বলে না। মানে গল্পটা বড় হলে উপন্যাস হবে, এটা অনেকে পুজোর সময় একটা গল্প লিখেছি পরে উপন্যাস করবো, সে টেনে হিজড়ে বাড়ানো গেল, সে অনেক কিছুই তো বাড়ানো হয়। কিন্তু ছোট গল্প একটা ফর্ম, উপন্যাস একটা ফর্ম। সেই রকমই মানে অনুগল্পও একটা আলাদা ফর্ম, তার একটা আলাদা বৈশিষ্ট্য থাকে, তাকে তো ওর মধ্যেই খেলাটা করতে হয়। সেই খেলাটাকে কতটা খেলবে, মানে একটা রাগ সঙ্গীতে তো অনেক কথা বলে না, আর একটা গানের মধ্যে অনেক ক্ষেত্রে বাণীটা পুরোটা জুড়েই থাকে, তার মধ্যে সুর থাকে, কিন্তু ওখানে একটা খেয়াল যখন বা একটা যখন সে দেখা যায় যে একটায় দুটো লাইনকে নিয়ে পুরো রাগের উপর দিয়ে কাজটা হয়। ঠিক সেরকম গদ্যের রাগও তো আছে সেরকম। কাজেই আমি এটা জানি না যে কেন বাড়ছে, আদৌ বাড়তে বেড়েছে কিনা, যেভাবে বলা আছে আমি ওটা বলতে পারবো না, আদৌ কোনো সমীক্ষা হয়েছে কিনা আমি জানি না। তবে এটা ঠিক খবরের কাগজ করছে, তার ফলে আমাদের চোখে পড়ছে খবরের কাগজ। এখন এই তো সুকান্তি একটা চমৎকার গল্প লিখেছিল বোধহয়, অভিজিৎ তরফদার একটা গল্প, ওই 3.5 মিনিট, এইরকম, মানে বোধহয় আনন্দবাজারি মাস 2 আগে বেরিয়েছিল। এখন সেগুলো খবরের কাগজে এই ফর্মটাকে খবরের কাগজে আগে ধারাবাহিক করতো, এখন এগুলোকে ব্যবহার করছে। তার মধ্যেও যারা পাচ্ছেন তারা তার মধ্যেই চমৎকার গল্প লিখছেন। এটা একটা ফর্ম বলে মনে করি। আমি মনে করি না যে এক ফর্ম, যত রকম সাহিত্যের ফর্ম হয়, সঙ্গীতের ফর্ম হয়, তত ভালো। মানে এখন ব্যাপারটা হচ্ছে, আমি কারোর বাড়িতে গেলাম, যে সে যদি তার চায়ের প্লেটে আমাকে ভাত দেয়, সেটা যেমন আমার পক্ষে খুব আতঙ্কের ব্যাপার হয়ে যাবে, আবার যদি ভাত খাওয়ার প্লেটে চায়ের কাপটা বসিয়ে দেয়। একটা চা খাওয়ার প্লেট আছে, তারপরে একটা ফল মিষ্টি বা মিষ্টি যাই খাওয়ার তার একটা প্লেট আছে, আর চা খাওয়ার একটা প্লেট আছে। ওই চা খাওয়ার প্লেটে একটা মাপ আছে, সবাই একটা করে ওই চায়ে যতটা চা ধরা হয়, ওই চাটাকে পুরোটা ঢেলে দিলে যেন প্লেট থেকে 1 ফোঁটাও না বাইরে পড়ে, এই মাপে চা এবং প্লেটটাকে তৈরি করা হয়। ওই মাপটা একবারে সুনির্দিষ্ট, ওই কাপেরই ওটা মাপ। সব কাপের সব প্লেট যায় না, ওই প্রত্যেকটা কাপের সঙ্গে প্রত্যেকটা আলাদা প্লেট হয়। ঠিক সেই রকম যেমন প্রত্যেকটা প্লেট আলাদা হয়, যেমন জন্মদিনে কাঁসার থালা বার করা হয়, অন্যদিন স্টিলে বা অন্য কিছুতে খেতে দেওয়া হয়। কাজেই পরিস্থিতির অনুযায়ী কোন জায়গায় কোনটা যায় তার উপর অনেক কিছু। কোনো সময় কলা পাতায় খেতে দেওয়া হয় বিশেষ বিশেষ অনুষ্ঠানে, কোথাও কোথাও শাল পাতায় খেয়ে দেওয়া হয়। কাজেই প্রত্যেকটাই এক একটা শাল পাতা, কলা পাতা, স্টিল, সবই এক একটা ফর্ম, সাহিত্যেরই ফর্ম। যে যখন যেটা ব্যবহার করতে পারে, আবার যার হাতে যেটা খেলে, এটাও একটা প্রশ্ন। সবাই তো আমরা রবীন্দ্রনাথ নয় যে পেন্টিংও পারবো, গানও পারবো। এই কথা সাহিত্যেরও যার হাতে যেটা খেলে। যদি সুনীল গঙ্গোপাধ্যায়ের অসুবিধা হয়েছিল সনেট নিয়ে, তিনি ওটা করেননি, মাইকেল মধুসূদনের হাতে সনেট খেলে গিয়েছিল।
কাজী কার যে হাতে কোনটা খেলে, কাজী যত ফর্ম, আমি শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ, আমি বিশ্বাস করি সাহিত্যের যত ফর্ম তত পথ। কাজেই প্রত্যেকটা ফর্মই গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি অনুগল্পের ইতিহাস বাংলাতে অনেক আগে থেকে আছে, নেই তা নয়। সেটা 70-এর দশকে তার বড় আন্দোলনই হয়েছিল, সেই ফর্মটা আছে। আমি মনে করি এই ফর্মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটাও বিশ্বাস করি যে সাইকেল বদলে গিয়ে আর একটা নতুন কোনো চালাবাদ তৈরি হলে স্কার্টের চেহারা আবার বদলাবে। নমস্কার, ধন্যবাদ। অত্যন্ত সরস উপমার মধ্যে দিয়ে রামকুমার তার খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন। মনে পড়ে গেল মিনি বুক করতেন সন্দীপন চট্টোপাধ্যায়, তাতে ছোট মিনি গল্প থাকতো, অনুগল্পই আসলে সেগুলো। তো যাই হোক, প্রাথমিকভাবে মনে হয়েছিল এরকম একটি বিষয় নিয়ে সত্যিই কি খুব বেশিক্ষণ আলোচনা করা যাবে, কিন্তু আলোচনা যত এগিয়েছে মনে হয়েছে না, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং কথামালার আয়োজকরা খুব সঠিকভাবেই এরকম একটি বিষয়কে নির্বাচন করেছেন, এই জন্য তাদের ধন্যবাদ। সাহিত্যের অন্য একটা দিক নিয়ে বিস্তৃত আলোচনা হলো, এবং যথেষ্ট তাৎপর্যপূর্ণ কিছু দিক উঠে এসেছে। আমরা সবাই নিশ্চয়ই নিয়ে ভাবব, লেখার চেষ্টা করব যে যেমন পারে। আর প্রত্যেকেই বক্তারা অত্যন্ত ভালো বলেছেন, তাদের অশেষ ধন্যবাদ, এবং বিশেষ করে যারা শুনলেন এতক্ষণ ধৈর্য ধরে এবং মন দিয়ে, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। ধন্যবাদ সবাইকে। আমাদের সভা এখানেই শেষ হলো।